নমস্কার, সুপ্রভাত। আজকে 17ই সেপ্টেম্বর 2025। আজকের প্রথম এডিটোরিয়াল। সংবিধানের ব্যাখ্যা নিয়ে দেশের এক ঐতিহাসিক পর্ব চলছিল। এপ্রিল 2025-এ সুপ্রিম কোর্ট যখন রাজ্যপাল ও রাষ্ট্রপতির বিল অনুমোদন সংক্রান্ত ক্ষমতার বিষয়ে রায় দেয়, তার পরপরই রাষ্ট্রপতির রেফারেন্সের শুনানি শুরু হয়। যেন এক নাটকের মঞ্চে সংবিধান, রাজনীতি আর বিচার ব্যবস্থা মুখোমুখি। 14টি প্রশ্নের উত্তরে 5 বিচারপতির বেঞ্চ এপ্রিলের রায়ের মূল সুরকে আরও স্পষ্ট করে দিলেন। আদালতের কক্ষে প্রধান বিচারপতি বি.আর. গাভাই প্রশ্ন তুললেন, রাজ্যপাল যদি বারবার নির্বাচিত বিধানসভাকে অচল করে রাখেন, তবে কি আদালত হাত গুটিয়ে বসে থাকবে? তার এই প্রশ্নে এপ্রিলের রায়ের মূল উদ্বেগ যেন প্রতিধ্বনিত হলো। সাংবিধানিক পদে থেকে কেউই গণতান্ত্রিক প্রশাসনকে অচল করে রাখতে পারে না। রাজ্যগুলির আইনজীবীরা রাজনৈতিক যুক্তি তুললেও আর্টিকেল 200 বা 201 নিয়ে যে গভীর পরীক্ষা চলল, তা থেকে স্পষ্ট হলো সংবিধানে নির্দিষ্ট সময়সীমা না থাকা মানে এই নয় যে রাজ্যপালরা অসীম ক্ষমতা পাবেন। সলিসিটর জেনারেল যুক্তি দিলেন, রাজ্যপালরা তড়িঘড়ি আইন পাশ হওয়া ঠেকানোর নিয়ামক, কিন্তু বেঞ্চের প্রতিক্রিয়া বোঝালো এই অবস্থান গণতান্ত্রিক নীতির সাথে কোথাও কোথাও দ্বন্দ্ব তৈরি করছে। বিচারপতি বিক্রমনাথের পর্যবেক্ষণ ছিল সবচেয়ে সংক্ষিপ্ত আর স্পষ্ট, রাজ্যপালরা চিরকাল আইনসভাকে বসিয়ে রাখতে পারেন না। কেরালার আইনজীবী বললেন, শুধুমাত্র বিরোধী দল পরিচালিত রাজ্যগুলিতেই দীর্ঘ বিলম্ব ঘটছে। এতে বোঝা যায় সংবিধানের কাঠামো অস্পষ্ট নয়, বরং প্রয়োগের ক্ষেত্রে পক্ষপাত দেখা দিচ্ছে। আদালত আলোচনায় তুলল, আর্টিকেল 356-এর অধীনে রাজ্যপালের সুপারিশের বিচারিক পর্যালোচনা হয়, কিন্তু আর্টিকেল 200-এর অধীনে তার পদক্ষেপের ক্ষেত্রে তা নাকি হয় না। এ এক অসামঞ্জস্য। এই পুরো প্রক্রিয়ায় এপ্রিলের রায়ের কাঠামোকে আরও শক্ত ভিত্তি দিল। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সহযোগিতা আর রাজ্যের শাসনের ভারসাম্য রক্ষার জন্য যা একেবারে জরুরি। তবে প্রশ্ন রইল, কেন্দ্র এত অস্বাভাবিক পথ কেন বেছে নিল? বিশেষজ্ঞরা বললেন, সংবিধানের 143 অনুচ্ছেদের অধীনে আদালতের পরামর্শমূলক মতামত কখনোই 141 অনুচ্ছেদের অধীনে বাধ্যতামূলক রায়কে বাতিল করতে পারে না। যদি সত্যিই কেন্দ্র এপ্রিলের রায়ের ব্যাখ্যা চাইত, তবে পুনর্বিবেচনা বা কিউরেটিভ পিটিশনের মতন সুপ্রতিষ্ঠিত পথ খোলা ছিল। এখন যখন আদালতের চূড়ান্ত পরামর্শ আসবে, তখন কেন্দ্রের উচিত হবে এপ্রিলের রায় আর এই শুনানির মাধ্যমে যে সাংবিধানিক সীমারেখা পুনর্ব্যক্ত হয়েছে সেটিকে সম্মান করা। অন্যথায় দেশের সংবিধান যে সূক্ষ্ম ফেডারেল ভারসাম্য তৈরি করেছে তা নষ্ট হয়ে যেতে পারে। পরবর্তী এডিটোরিয়াল, ফুল এফেক্ট অফ তারিফ, অর্থাৎ একটুখানি স্বস্তি। আগস্ট মাসের বাণিজ্য সংক্রান্ত তথ্য যখন ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রক প্রকাশ করলো, তখন কেন্দ্রীয় সরকারের জন্য সেটি যেন একটু স্বস্তির হাওয়া বয়ে নিয়ে এলো। কারণ এই সময়ের শ্রমঘন শিল্পগুলো যেমন সি ফুড, টেক্সটাইল আর অ্যাপারেলস সরকারের কাছে সুদের ভর্তুকি থেকে শুরু করে ঋণ শোধের সময়সীমা বাড়ানোর মতো নানা দাবি জানাচ্ছিল। কিন্তু এই স্বস্তি কদিন টিকবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেল, কারণ সবটাই নির্ভর করছে ভারতের সবচেয়ে বড় বাণিজ্য সঙ্গী আমেরিকার সঙ্গে নতুন করে শুরু হওয়া বাণিজ্য আলোচনার পর। বিশেষ করে যখন আমেরিকা 27 আগস্ট থেকে আমদানির উপর কঠিন 50% শুল্ক চাপিয়েছে। আগস্টে ভারতের পণ্য রপ্তানি আগের বছরের তুলনায় 6.7% বেড়ে দাঁড়ালো $35.10 বিলিয়ন। অন্যদিকে আমদানি কমলো 10.12%, দাঁড়ালো $61.59 বিলিয়ন। সোনা আমদানি 57% এবং রূপা আমদানি 60% কমে যাওয়ায় এই পতন আরও চোখে পড়ার মতো হলো। ফলে পণ্যের বাণিজ্য ঘাটতি জুলাইয়ের $27.35 বিলিয়ন থেকে $27.35 বিলিয়ন থেকে আগস্টে কমে দাঁড়ালো $26.49 বিলিয়ন। তবুও আমেরিকার পাল্টা 25% শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ, যা 7ই আগস্ট থেকে কার্যকর হয়েছে, তার প্রভাব স্পষ্ট। আগস্টে আমেরিকায় ভারতের রপ্তানি জুলাইয়ে $8.01 বিলিয়ন থেকে নেমে হলো $6.86 বিলিয়ন। মোট রপ্তানিও জুনের 35.14 বিলিয়ন থেকে জুলাইয়ের 37.24 বিলিয়ন থেকে কমে দাঁড়ালো 35.10 বিলিয়নে। আবার পড়ছি, মোট রপ্তানিও জুনের 35.14 বিলিয়ন আর জুলাইয়ের 37.24 বিলিয়ন থেকে কমে দাঁড়ালো আগস্টে 35.10 বিলিয়ন। এর মানে হলো আমেরিকার আমদানিকারীরা যে ভেবে জিনিস মজুত করেছিল তার গতি থেমে আসছে, আর সেপ্টেম্বরে 50% শুল্কের পূর্ণ প্রভাব স্পষ্ট হবে।
আগস্ট ইলেকট্রনিক্স, রত্ন ও গহনা, ইঞ্জিনিয়ারিং সামগ্রীতে কিছুটা রপ্তানি কমলেও সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে টেক্সটাইল খাত, যেখানে বছরের তুলনায় 2.7% কমেছে রপ্তানি। তবে সামগ্রিক বার্ষিক ভিত্তির বৃদ্ধি হিসাবে এর খাতগুলোর চিত্র বেশ ভালো। শুধু ওষুধ আর ফার্মাসিউটিক্যালস, যা এই শুল্ক থেকে মুক্ত, চমৎকার পারফরমেন্স করেছে। গত বছর আগস্টের তুলনায় 6.94% বেড়ে দাঁড়িয়েছে $2.51 বিলিয়ন। কিন্তু উদ্যোগের জায়গা হলো আমদানির দিক। পরিবহন যন্ত্রপাতি 26.54% কমেছে, কয়লা ও সংশ্লিষ্ট জিনিসপত্র 26.2% কমেছে, কাঠ 14.46%, আর লোহা ইস্পাত 10.98% কমেছে। এর মানে হয়তো অর্থনৈতিক কর্মকাণ্ডে মন্দা এসছে, নয়তো শুল্কজনিত দামের চাপ সামলাতে দেশীয় সস্তা সরবরাহকারীদের দিকে ঝুঁকছে ব্যবসায়ীরা। আমদানির হঠাৎ এই পতন বাণিজ্য ঘাটতির দিক থেকে ভালো হলেও অর্থনীতির জন্য চিন্তার কারণ। আর সবচেয়ে লক্ষণীয় হলো চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যতই টানাপোড়েন থাকুক, বাণিজ্যে চীন এখনও ভারতের অন্যতম প্রধান সঙ্গী। এপ্রিল থেকে আগস্টে চীন থেকে আমদানি 10.19% বেড়েছে, অর্থাৎ কূটনীতি আর অর্থনীতি দুটো সম্পূর্ণ আলাদা দুনিয়া। পরবর্তী এডিটোরিয়াল সাপ্লাই চেন রিলেটেড। ভারত আমেরিকা সম্পর্কের বরফ যেন একটু একটু করে গলছে। কিছুদিন আগেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন, অথচ এখন তিনি বলছেন দুই দেশই বাণিজ্যের বাধাগুলো কাটিয়ে উঠে আলোচনা চালিয়ে যাচ্ছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ব্রেন্ডন লিঞ্চ শিগগিরই দিল্লিতে এসে ভারত সরকারের সঙ্গে বৈঠক করবেন। কিন্তু এর মধ্যে আমেরিকা ভারতের রপ্তানির উপর যে 50% শুল্ক চাপিয়েছে, তার ব্যথা স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। যেমন অন্ধ্রপ্রদেশ থেকে আমেরিকায় রপ্তানি হওয়ার কথা ছিল এমন চিংড়ির অর্ডার অর্ধেকেরই বাতিল হয়ে গেছে। আমেরিকার সঙ্গে আলোচনায় অস্থিরতা থাকলেও ভারত ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য আলোচনা কিন্তু এগোচ্ছে। উভয় পক্ষই আশাবাদী যে বছরের শেষের আগেই সমঝোতা হবে। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচ স্পষ্ট জানিয়েছেন, আমরা এখন আলোচনাগুলো শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তবে শুধু মুক্ত বাণিজ্য চুক্তি সই করলেই হবে না, ভারতের আরও দরকার বাণিজ্যকে বিস্তৃতভাবে সহজ করা, বিশেষ করে নন ট্যারিফ বাধা বা শুল্ক বহির্ভূত প্রতিবন্ধকতাগুলো কমানো। যেমন কোয়ালিটি কন্ট্রোল অর্ডার্স, নামের দিক থেকে এগুলো পণ্যের মান ঠিক রাখতে ও ভোক্তাদের সুরক্ষার জন্য বানানো হলেও বাস্তবে এগুলো নিয়ে বাণিজ্যের পথে বাধা হয়ে দাঁড়ায়, ফলে খরচ বেড়ে যায়। মার্চ মাস পর্যন্ত 769টি পণ্যের উপরে মোট 187টি QCO অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল অর্ডার্স জারি করা হয়েছিল। জলের বোতল থেকে শুরু করে হেলমেট, আসবাবপত্র, স্টিলের পাইপ, তালিকায় অনেক কিছুই আছে। অধিকাংশ QCOই এসছে শিল্প ও আভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দপ্তরের সুপারিশে। কিন্তু এই ধরনের পদক্ষেপ আসলে প্রতিরক্ষামূলক নীতি, যা শুধু লবিংয়ের জায়গা বাড়ায় এবং বিভিন্ন শিল্পে খরচ বাড়িয়ে তোলে। ভারতের টেক্সটাইল শিল্প ইতিমধ্যেই সরকারকে জানিয়েছে QCOর কারণে তাদের প্রতিযোগিতায় সমস্যা হচ্ছে। ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলো এই অভিযোগ তুলেছে। এই QCOগুলো আসলে বাড়তি খরচের বোঝা। নীতি আয়োগের সহ অধিকর্তা সুমন বেরিও বলেছেন, ইনপুটের ওপর এই ধরনের QCO হলো ক্ষতিকর হস্তক্ষেপ। বিষয়টি এখন নীতি আয়োগের এক উচ্চ পর্যায়ের কমিটির আলোচনায় রয়েছে। স্পষ্ট কথা হলো, শুধু শুল্ক কমালেই হবে না, ভারত যদি সত্যি বিশ্ব বাণিজ্য শৃঙ্খলের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে চায়, তবে নন ট্যারিফ বাধাগুলোও কমাতে হবে। শ্রমের মানদণ্ড বা পরিবেশগত মান এসবকে অজুহাত করে অথবা নতুন প্রতিবন্ধকতা চাপানো উচিত হবে না। মানের বিচার বাজারকেই করতে দেওয়া উচিত, কারণ এভাবে নানা শর্ত চাপালে ব্যবসা করার পরিবেশ আরও কঠিন হয়ে উঠবে, যা ভারতের রপ্তানির স্বার্থে কোনোভাবেই কাম্য নয়। আজকের শেষ এডিটোরিয়াল উত্তরাখণ্ডের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। বর্ষাকাল এখন তুঙ্গে। উত্তরাখণ্ডে ইতিমধ্যেই 1340 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে, স্বাভাবিকের তুলনায় প্রায় 22% বেশি। এই অতিবর্ষণে রাজ্য জুড়ে মেঘ ভাঙা বৃষ্টি, হঠাৎ বন্যা আর ভয়ঙ্কর ভূমিধস দেখা দিয়েছে। সদ্য ঘটে যাওয়া এক ঘটনার ভয়াল ভূমিধসে দেরাদুন জেলার অন্তত 13 জন প্রাণ হারিয়েছেন, আরও শহরে শতাধিক মানুষ আটকে পড়ে আছেন বলে খবর। আবহাওয়ার এই চরম উলটপালটের পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিঃসন্দেহ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যদি আগে থেকেই সঠিক পরিকল্পনা নেওয়া হতো, তবে পাহাড়ি অঞ্চলের দুর্বলতা অনেকটা কাটানো যেত। এমন অবস্থায় কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ঠিক করেছে,
যে উত্তরকাশী গঙ্গোত্রী মহাসড়কের কিছু অংশে নিরাপত্তা নতুন করে খতিয়ে দেখা হবে। এই রাস্তা চারধাম হাইওয়ে প্রকল্পের অন্তর্গত। সিদ্ধান্তটিকে অনেক দেরিতে হলেও অবশেষে এসছে। হিমালয়ের ভৌগোলিক গঠনই ঝুঁকিপূর্ণ। গভীর ভূগর্ভস্থ চাপ, খাড়া পাহাড়ি ঢাল আর নদী উপত্যকা মিলে একে করে তোলে আরও ভঙ্গুর। পাহাড় কেটে রাস্তা চওড়া বানানো মানে হলো ঢালগুলোকে আরও অস্থির করে তোলা। এক গবেষণায় বলা হয়েছে, রাস্তা প্রশস্ত করতে পাথর ভাঙার সময় স্থিলাস্তরগুলিকে ফেটে গিয়ে নতুন ভূমিধসপ্রবণ জায়গা তৈরি করে। এমনকি গত আগস্টে ধারালি ভয়ঙ্কর বন্যার পর দুজন বিশেষজ্ঞ চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারা বলেছিলেন, উপত্যকার প্রশস্ত করার ফলে নতুন করে ভূমিধসের এলাকা তৈরি হয়েছে। 2023 সালে জমা দেওয়া রিপোর্টে তাদের গাছ কাটা কমানোর মতন কয়েকটি উপায়ও তারা বলেছিলেন। কারণ গাছ ভূমিধস রোধ করে, এই তাদের শিকড় মাটিকে আঁকড়ে ধরে, কিন্তু এই সতর্কবার্তাগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি। সবচেয়ে বড় সমস্যা হলো, পর্যটন বাড়ানোর নামে কেন্দ্র আর রাজ্য সরকার পাহাড়ি অঞ্চলের বিশেষ পরিস্থিতির প্রতি যথেষ্ট সংবেদনশীল হননি। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করলেও উপেক্ষিত হয়েছে। অথচ হিমালয়কে রক্ষা করতে হলে দরকার প্রকৃতিকে সম্মান করা, সতর্কবার্তার ব্যবস্থা জোরদার করা এবং পরিবেশগত ভারসাম্যকে সর্বাগ্রে রাখা। সড়ক মন্ত্রকের এই পর্যালোচনা যদি সত্যি কার্যকর হয়, তবে সেটি দীর্ঘদিনের এক প্রয়োজনীয় পথ সংশোধনের সূচনা হতে পারে। ধন্যবাদ। আজকের এডিটোরিয়াল এই পর্যন্তই। এরপর মাল্টিপল চয়েস কোশ্চেন। আজকের প্রথম প্রশ্ন, 2025 সালের আগস্ট মাসে ভারতের রপ্তানি যুক্তরাষ্ট্রে কত বিলিয়ন ডলারে নেমে আসে, যা জুলাই মাসে ছিল 8.01 বিলিয়ন US ডলার? এ 8.50 বিলিয়ন, বি 7.25 বিলিয়ন, সি 6.86 বিলিয়ন এবং ডি 6.10 বিলিয়ন US ডলার। আজকের পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতির রেফারেন্স শুনানিতে সুপ্রিম কোর্ট কোন ধারাগুলি নিয়ে গভীরভাবে আলোচনা করেছে, যা রাজ্যপালের বিল অনুমোদনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত? এ অনুচ্ছেদ 143 ও 356, বি অনুচ্ছেদ 200 এবং 201, সি অনুচ্ছেদ 144 ও 142, আর ডি হচ্ছে অনুচ্ছেদ 72 আর 166। আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস এবং এমসিকিউ এই পর্যন্তই। আপনাদের দিন শুভ হোক, ভালো থাকুন, ধন্যবাদ।